তারেক রহমান প্রথম বিদেশ সফরে যাচ্ছেন চীনে এবং এই একটা সিদ্ধান্তই চীনের শি জিনপিংয়ের মুখে হাসি ফোটাচ্ছে আর নরেন্দ্র মোদীর কপালে ফেলছে চিন্তার ভাঁজ। শাব্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শাব্বাস। এবার ভারতের চোখ রাঙানি উপেক্ষা করে চীনকে বড় রকমের সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ, এবং এই সুবিধার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বড় একটি কৌশল অবলম্বন করেছেন। চীনের টাকায় বাংলাদেশে 20টি মেগা প্রকল্প। চীনকে ভরসা করে বাংলাদেশে কি শুরু হতে চলেছে উন্নয়নের মহাযুদ্ধ। লিস্টে রয়েছে আরো এক পদ্মা সেতুর পরিকল্পনা। তাহলে কি শেখ হাসিনার পদ্মা সেতুই শেষ কথা নয়? ক্ষমতার পালা বদলের পর এবার কি নিজের উন্নয়নের ছাপ রাখতে চাইছেন তারেক রহমান? ভারতের সেনাদের, ভারতের লোকদের কলিজা নাই, শরীর আছে কলিজা নাই, ওরা ভয় পায়, ওরা পাপ আমাদের জনগণ ইতিনিরা দৌড় দেয়। আর আমরা মরণকে ভয় করি না, আমরা একজন, ওরা 10 জন। ওনাদেরকে একটু ভালোভাবে মনে করিয়ে দেই, এটা স্বাধীন বাংলাদেশ, এটা 47 ধর্মের ভিত্তিতে স্বাধীন হওয়া একটা মুসলিম ভূখণ্ড। এখানে এসে যে কথাগুলোই বলবেন একটু ভেবে চিন্তে বলবেন, একটু সাবধানে বলবেন। বিশ্ব নেতৃত্বের অগ্রনায়ক আমার বাংলাদেশ, গোটা পৃথিবীর নেতৃত্ব বাংলাদেশের হাতে আসবে। আপনারা আজকে থেকে ভারতীয় যতগুলো পণ্য আপনারা ব্যবহার করেন নিত্য প্রয়োজনীয় সবকিছু বন্ধ করে দেন। আমাদেরকে হাতে মারবো না, ওদেরকে ভাতে মারতে চাই। ভারতীয় সকল চ্যানেল বয়কট করেন। মাত্র 22 কিলোমিটার চওড়া একটি ভূখণ্ড। এই সরু করিডোর কেটে গেলে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য। একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল ও ভুটান, উত্তরে চীনের তিব্বত, মাঝখানে ভারতের সবচেয়ে স্পর্শকাতর ভূখণ্ড চিকেন স্নেক। এই করিডোর ঘিরে হঠাৎ করে একের পর এক। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ভারতীয় বিএসএফ তাদের অবৈধ নাগরিককে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করছে। সেই চেষ্টাকে রুখে দিতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি কড়া নজরদারি রেখেছে সীমান্তবর্তী এলাকা জুড়ে। শুধু তাই নয়, বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেই উত্তেজনাকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি চাল দিয়েছে, যে চালের কারণে ভারতীয় নেতাদের মধ্যে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তারেক রহমান প্রথম বিদেশ সফরে যাচ্ছেন চীনে এবং এই একটা সিদ্ধান্তই চীনের শি জিনপিংয়ের মুখে হাসি ফোটাচ্ছে আর নরেন্দ্র মোদীর কপালে ফেলছে চিন্তার ভাঁজ। কিন্তু কেন? এর পেছনে আসলে কি লুকিয়ে আছে? প্রিয় দর্শক, আজকের বিশ্লেষণে আমরা 5টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। প্রথমত, প্রথম বিদেশ সফর কেন এতটা গুরুত্বপূর্ণ? ইতিহাস আসলে বিষয়ে কি বলে? শেখ হাসিনা পতনের পর ভারতের সাথে সম্পর্ক ঠিক কোথায় দাঁড়িয়ে আছে এখন? চীনের দিকে ঝোঁকার পেছনে কি আছে শুধু রাজনীতি, নাকি আছে অর্থনীতির এক বাধ্যবাধকতা? 4 নম্বরে আলোচনা করব তিস্তা প্রকল্প নিয়ে। এটা কি বাংলাদেশের মাস্টার স্ট্রোক, নাকি ভারতের সাথে সম্পর্কে আগুন লাগানো? আর সবশেষ আলোচনা করব এই পুরো চালটা কি আসলে দুই পরাশক্তিকে কাজে লাগিয়ে নিজের ফায়দা নেয়ার একটা কৌশল? প্রিয় দর্শক, চলুন শুরু করি। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। কূটনীতির দুনিয়ায় একটা কথা আছে, প্রথম সফর মানে শুধু ভ্রমণই নয়, সেটা একটা কঠিন বার্তা। আমরা ইতিহাসটা একটু দেখতে চাই। 1972 সাল, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান প্রথমে গেলেন ভারতে, কারণ মুক্তিযুদ্ধে ভারতের ঋণ শোধ করতে হবে। 1991 সাল, বেগম খালেদা জিয়া ক্ষমতায় এলেন, প্রথম ছুটলেন ওয়াশিংটনে। বার্তা স্পষ্ট, আমরা পশ্চিমের দিকে। 2024 সাল, হাসিনা চতুর্থবার শপথ নিয়ে প্রথম গেলেন দিল্লিতে, আর বার্তা, ভারতেই আমাদের অভিভাবক। এখন 2026 সাল, তারেক রহমান ক্ষমতায় আছেন। দীর্ঘ শাসনের পর শেখ হাসিনা ক্ষমতা থেকে পালিয়ে গেলেন দিল্লিতে, আর এটাই বাংলাদেশের মানুষের বুকে জমিয়ে দিয়েছে এক বিশাল প্রশ্ন। এতদিন ভারত কি আসলে হাসিনার পৃষ্ঠপোষক ছিল? 1.5 দশক ধরে মানুষ দেখেছে ভারতের নীরব সমর্থনে একটা সরকার টিকে আছে। নির্বাচনে কারচুপি হয়েছে, বিরোধী দলের দমন হয়েছে, আর দিল্লি একেবারে চুপচাপ থেকেছে। তারপরও ভারত সেই নেত্রীকে আশ্রয় দিয়েছে। এমন একটা পরিস্থিতিতে তারেক রহমান যদি প্রথম সফরে দিল্লিতে যান, দেশের মানুষ কি সেটা মেনে নেবে? রাজনীতি শুধু বিদেশ নীতির খেলাই না, এটা ঘরের ভোটেরও একটা খেলা। আর সেই হিসেবে দিল্লিতে যাওয়া এই মুহূর্তে একটা রাজনৈতিক আত্মহত্যা হতে পারে বিএনপির জন্য। প্রিয় দর্শক, এবার আসি আসল হিসেবে। 2026 সালের শেষে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশ হবে।
শুনতে খুবই সুন্দর লাগে, কিন্তু এর মানে আসলে কি? মানে হলো এতদিন বিদেশে পণ্য পাঠাতে যে শুল্কমুক্ত সুবিধা আমরা পেতাম সেটা ধীরে ধীরে শেষ হবে। আমাদের গার্মেন্টস শিল্প যেটা 84% রপ্তানি আয় এনে দেয় সেটা বিশাল এক চাপে পড়বে। এই চাপ সামলাতে দরকার নতুন বাজার, নতুন বিনিয়োগ, নতুন প্রযুক্তি। আর সেই সুযোগের দরজা খুলে দাঁড়িয়ে আছে চীন। হিসেবটা দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় চীন $2.1 বিলিয়ন প্যাকেজ দিয়েছে। তারেক রহমান ক্ষমতায় আসার পর মাত্র কয়েক মাসে চীন $100 মিলিয়ন ঢেলে দিয়েছে। ঢাকা বেজিং সরাসরি ফ্লাইটও বাড়ছে। বাংলাদেশি ব্যবসায়ীরা চোখের পলকে এখন চীনের ভিসা পেয়ে যাচ্ছেন। তারেক রহমানের লক্ষ্য 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে 450 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন নিয়ে যাওয়া। এই স্বপ্ন পূরণ করতে হলে যার হাত ধরতে হবে তারা হলো চীন। ভারত কি এত বড় বিনিয়োগ দিতে পারবে বাংলাদেশে? সততার সাথে যদি উত্তর দেই তাহলে সেটি হবে না। এবার আসি সবচাইতে বিস্ফোরক একটা বিষয়, সেটি হলো তিস্তা। দশকের পর দশক ধরে এই নদীর পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশ আলোচনা চলছে, কিন্তু চুক্তি হয়নি। পশ্চিমবঙ্গের রাজনীতি সেটা হতে দেয়নি। বাংলাদেশ অপেক্ষা করেছে, ভারত টাল বাহানা করেছে। এবার বাংলাদেশ বলল, ঠিক আছে তোমরা করবে না, তবে আমরা অন্য কাউকে দিচ্ছি। তিস্তা নদী মহাপরিকল্পনার কাজ এখন চীনের হাতে যাচ্ছে। এই একটা সিদ্ধান্তে দিল্লির ঘুম রীতিমতো উড়ে গেছে। জানেন কারণ? তিস্তা নদীর কাছেই আছে শিলিগুড়ি করিডোর, যাকে বলা হয় চিকেন স্নেক। মাত্র 22 কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ড ভারতের মূল ভূমির সাথে 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে জুড়ে রেখেছে। যদি চীনা ইঞ্জিনিয়াররা, প্রযুক্তিবিদ, এমনকি সামরিক বিশেষজ্ঞরা তিস্তা প্রকল্পের নাম করে এই অঞ্চলে প্রবেশ করে, তাহলে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সেটা হবে একটা দুঃস্বপ্ন। এটা বাংলাদেশের একটা কৌশলী চাল, নাকি অসতর্কতা, নাকি ভারতকে একটা বার্তা দেয়া, তোমরা আমাদের গুরুত্ব না দিলে আমরা অন্য পথে যাব? শুধু কি অর্থনীতি আর নদী? না, প্রতিরক্ষা খাতেও বাংলাদেশ নীরবে সরে আসছে চীনের দিকে। বাংলাদেশ বিমান বাহিনী চীনের সাথে ড্রোন তৈরির চুক্তি করেছে। বাতাসে ভাসছে JF-17 ফাইটার যুদ্ধ বিমান কেনার কথাটিও, যেটা তৈরি হয় চীন ও পাকিস্তানের যৌথ প্রযুক্তিতে। ভারতের কাছে এই খবর আসলে কতটা উদ্বেগের আপনারা একটু ভাবতে পারেন। বাংলাদেশের আকাশ সীমায় চীনা প্রযুক্তির যুদ্ধ বিমান 3 দিক থেকে ভারতের সীমানা। এটা কেবল একটা অস্ত্র কেনার চুক্তি নয়, এটা একটা কৌশলগত বার্তা। কিন্তু একটা ভুল বুঝলে চলবে না। তারেক রহমান ভারতকে শত্রু বানাচ্ছেন না। তারেক রহমানের শপথের পরপরই মোদি তাকে দিল্লি আসার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিলেন। গেল এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি গিয়ে জয়শঙ্কর ও অজিত দোভালের সাথে বৈঠক করেছেন। সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য, এই বিষয়গুলোতে ইতিবাচক আলাপ হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে। তাহলে বেইজিং কেন আসলে? কারণ বিএনপির নতুন পররাষ্ট্রনীতির মূল মন্ত্র হলো সবার আগে বাংলাদেশ। কোনো পরাশক্তির অন্ধ অনুগত নয়, যেখানে লাভ সেখানেই বন্ধুত্ব, যেখানে স্বার্থ সেখানেই সম্পর্ক। শেখ হাসিনার আমলে বাংলাদেশ ছিল ভারতের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়া একটা দেশ। এখন সেই ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এটা ঝুঁকির নয়, এটা পরিপক্ক এক কূটনীতির খেলা। তো শেষ কথা আসলে কি? যদি তারেক রহমান জুনে বেইজিং যান, এটা দিল্লির জন্য কূটনৈতিক একটা ধাক্কা ঠিকই, কিন্তু এটা একটা নতুন বাংলাদেশের ঘোষণা। যে বাংলাদেশ আর কারো মুখের দিকে তাকিয়ে থাকবে না, যে বাংলাদেশ নিজের শর্তে, নিজের স্বার্থে, দুই পরাশক্তির সাথে সমান দূরত্বে খেলতে জানে। ভারতের ভৌগোলিক গুরুত্ব অস্বীকার করা সম্ভব নয়। চীনের অর্থনৈতিক শক্তিকেও দূরে ঠেলা একেবারেই সম্ভব নয়। বাংলাদেশকে দুটোই দরকার, আর এই সত্যটা এখন ঢাকার কূটনীতির কেন্দ্রে আছে। একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে যেতে চাই, তারেক রহমানের এই কৌশল কি সত্যি বাংলাদেশের জন্য সঠিক পথ? বিষয় হলো যে 2-3 দিন আগে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে এসেছেন। সেখানে বেনাপোল সীমান্তে তাকে কিছু সাংবাদিক তারা প্রশ্ন করেছে। তাদের মধ্য থেকে একজন সাংবাদিক একটা প্রশ্ন করেছে। সেই প্রশ্নটা আমরা আগে শুনে তারপরে শুরু করি। আমরা ছোট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করছেন। না, আমাদের দুজনে মিলে 1971 সালে বাংলাদেশ থেকে কিছু তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে কিছু মহিলা আপনার ওই পারে গেছিল। এর মধ্যে সবাই না, কিছু মহিলা আবার ওইখানে দাদাদের সাথে লাগালাগিও করছে। হ্যাঁ, তো লাগালাগি ওই সময় তো ধরেন জিনিস প্রোটেকশন ছিল না, আমাকে বাধায় নিয়ে আসে। ওগুলি দেশে যখন আসে আইসে যে সব সাংবাদিক হয়েছে, এই যে প্রশ্ন করছে না, এই সাংবাদিক হয়েছিল ওই যে সময় মারা লাগা আসছিল, যে ওর মার লাগানোর ফসল হইলো এটা।
তুই ইন্ডিয়ার তোর আব্বারে তুই কোশ্চেন করবি, তোর এত ভালো লাগে তোর মারে বোন রে ভাবিরে সবটিকে নিয়ে যা আবার লাগাইতে দে, আবারও লাগাইতে দে, তো লাগাইতে দিবি, তুই নিয়ে ওই পারে যা। এই দেশটা আমাদের, আমরা 92% আমাদের দেশ এটা। অতএব এইখানে তোর মারে লাগাক নাইলে ফাঁক করুক, যা মন চায় করুক, ওইটা এইখানে না, তুই ওইটারে মানে হালাল বানাইতে যাস না ভাই। এইসব কথাবার্তা যখন শুনি না, বুঝছেন, শরীরের রক্ত টকবক করতে থাকে। আপনারা তো মানে আমার কাছ থেকে খারাপ কথা শুনতে চান না, কিন্তু চিন্তা করতে পারেন একটা দেশের নাগরিক যারা এই গেল কয়টা দিন আগে তাদের তৈরি করা একটা ফ্যাসিস্ট এই দেশ থেকে এই দেশের মানুষ বিতরণ করেছে। এই গেল 2টা বছর আগে 2000 মানুষকে হত্যা করেছে এই ভারত। 21শে আগস্ট, 25শে ফেব্রুয়ারি, মানে এই দেশের অনেক আলেমকে তারা জঙ্গি সাজায় মারল। গেল 15টা বছর বাংলাদেশকে তছনছ করে ফেলছে। একজন সাবেক প্রেসিডেন্ট, তাকে ধরে নিয়ে জেল এই হাসপাতালের ভিতরে ঢুকে বলে যে সে অসুস্থ, তারা নির্বাচনে যাইতে হবে, যে এরশাদকে সরাসরি এরশাদ বলে দিয়েছে সেই কথা। এরকম একটা দেশের আমাদের চিরশত্রু, তাদের সাথে আমাদের এখনকার যেই সম্পর্ক, তো সব কিছু জানে। ওর মারে লাগাইছে দেখে ওইখানে আনার পরে ওর বাপের ওই কোশ্চেন করে। চিন্তা করতে পারেন আপনি মাথা ঠান্ডা রাখবেন কিভাবে? তার এই প্রশ্নের প্রেক্ষিতে ওর বাপ ওর মারে যে লাগাইছে, ওর হাই কমিশনার আব্বা, ওর আব্বা আবার কি বলছে দেখেন। মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে আছি। একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায়, কত ভালো হবে। আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওইটা 140 নয়, 60 অ্যাডেড, এখান থেকে 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে, বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি না, আমার মনে ওইটা ঢুকছেই না। দেখুন তো, হেঁটে চলে এলাম। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে। 2 ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। দেখেন, এই যে হাই কমিশনার এই কথাটা বলল, এই বক্তব্যটার জন্য এখন আপনি বলেন মানে ভারতকে কি বলা উচিত? তোর দেশের আকাশ বাতাস, তো পাকিস্তানের আর তোর দেশেরও তো আকাশ বাতাস, চীনেরও আকাশ বাতাস। এই জন্য চীন ওই দিক থেকে তোর লাদাখ নিয়ে টান দেয়, ওইদিকে পাকিস্তান টান দেয় একদিক থেকে কাশ্মীরে, ওইদিকে মণিপুর টনিপুর, ওইদিকে পাঞ্জাবের লোকজনও আলাদা হয়ে যাচ্ছে। তো এই জন্যই তোর আকাশ বাতাস আলাদা দেখে সব খালি আলাদা হয়, খালি বাংলাদেশের আকাশ বাতাস তোর ভাল লাগে। বাংলাদেশে ও যেটা করেছে সেটা সরাসরি এই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, একটা দেশের বিরুদ্ধে সে কথা বলেছে। এটার জন্য তার বিচার হওয়া উচিত। এবং সেই বিচারের জন্য আপনি দায় দিবেন, মানে এই দায়িত্ব কারে দিবেন? মাল তো যেগুলি বসছে সব ইন্ডিয়ান মাল বসায় দিয়েছে তারেক রহমান। এখন এদের কাছে আপনি কি বিচার চাবেন? এদের কাছে বলেও তো লাভ নেই। তো যারা জুলাইতে আন্দোলন করেছেন, যারা গেল 15 বছর জীবন দিয়েছেন, যারা এই দেশকে ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসন থেকে মুক্ত রাখতে চান, তাদের কাছে বিচার দিলাম যে এই ব্যক্তি যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের জন্য তার কি হওয়া উচিত। আপনারা যারা আছেন তারা এটা নিয়ে কি বলবেন, তা আপনাদের কি বক্তব্য সেটা আপনারা বলে দিন। এখন আমি আমারটা বলি আপনাদের। ধরেন আমরা যদি কিছু বলি না, কিছু বললেই তো তখন আবার আমাদের বলে আমরা নাকি খালি রাজাকার হয়ে গেছি, আমরা পাকিস্তানের পক্ষে কথা বলি। তো কিছু কিছু জিনিস আছে, যেমন যখন 9-10-এ পড়তাম, টেবিলের সামনে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথের এরকম অনেকগুলো সূত্র ছিল। সূত্রগুলো আমার টেবিলের সামনে টানানো ছিল, মানে যেগুলো সারাক্ষণই লাগতো। এরকম অনেক সূত্র আছে, হঠাৎ করে অঙ্ক করছে একটা, তো আবার দেখতে হলো। তো এরকম কিছু জিনিস আছে যেটা সারা জীবন আপনার খুব দরকার হয়। এরকম একটা সংজ্ঞা আপনাদেরকে আমি এখন শোনাবো। এই সংজ্ঞাটা আগেও শোনাইছি, আজকেও শোনাচ্ছি, সামনেও বিভিন্ন জায়গায় মনে করাই দিব। ধরেন রাজাকার বলে না ওরা, হ্যাঁ, তো এই রাজাকার যখন বলবে তখন একটা জায়গায় কিন্তু আছে, মানে আপনি নিরাপদে থাকবেন। সেটা কি মনে করেন আমি, আমার বাবা, আমার দাদা, চাচা, খালু, মামা, এরা সবাই মিলা ধরেন ওদের কথা অনুযায়ী 2 লক্ষ ওদের মা বোন লাগাইছে না পাকিস্তানিরা, তো এই 2 লক্ষ মা বোন এগুলোরে আমরা নিয়ে যায় ক্যাম্পে দিয়ে আসতাম, দিয়ে আসবো বলে লাগাইতো, জিনিস টিনিস লাগাই দিত, লাগাই দিলে পেট বাইদা যাইতো আর বাচ্চা পয়দা হইতো। এই বাচ্চা পয়দা এগুলি কিন্তু এই যে এখন ধরেন সাংবাদিক এইরকম কোশ্চেন টোশ্চেন করে, আর অনেক দেখবেন ইন্ডিয়ান মালগুলো আছে, এগুলো সুন্দর করে ইন্ডিয়ার পক্ষে কথাবার্তা বলে। তো এখন 2 দিক থেকে আপনি বাইচে যাবেন এই সংজ্ঞা যদি ওদেরকে শোনাই দেন। সেটা হলো যে ওদেরকে আমরা পাকিস্তান ক্যাম্পে ঢুকাই দিয়ে আসি, ওদের মা বোন ভাবি টাবি ওগুলো লাগাইছে, এরপরে বাচ্চা পয়দা হওয়া, সেই বাচ্চা পয়দা এটা কি হলো? পাকিস্তানি বীজ। সো এই পাকিস্তানি বীজ ওদের ঘরে, আপনি যদি রাজাকার হন আপনি কিন্তু বেঁচে গেলেন, কারণ আপনি তো রাজাকার, আপনি তো ওদের মা বোনদেরকে দিয়ে আসছেন, আপনার তো সমস্যা নেই, ওরা পাকিস্তানি বীজ। সো আমরা কথাবার্তা বললে যখন রাজাকার বললে আমরা কিন্তু একদম কষ্ট পাই না। যদি সিরিয়াসলি আপনি ডিবেট করতে চান তাহলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক হয়ে যাওয়া উচিত। এই 2 দেশ আলাদা থাকার কোনো দরকার নেই, কারণ এই 2 দেশ আলাদা হয়ে 2 দেশেরই ক্ষতি হয়েছে।
আমরা আজ থেকে মানে কথার কথা রাগ করে বলছি না, কিন্তু আজ থেকে 55 বছর আগে আমরা স্বাধীন হয়েছে। এই 55টা বছরে আমাদের এই দেশে পাকিস্তান যা ডেভেলপমেন্ট করে দিয়ে গেছিলো সেগুলো কমেছে, কোনো কিছু বাড়ে নাই। এক ঢাকা মেডিকেল ছাড়া বাংলাদেশের যত মেডিকেল আছে সব পাকিস্তানের তৈরি। আপনি সার্চ দেন, পিজি হাসপাতাল লেখেন, আপনি এই মিটফোর্ড হাসপাতাল লেখেন, কিছু কিছু হাসপাতালের নাম চেঞ্জ করেছে, যেমন পিজি হাসপাতালের নাম চেঞ্জ করা হয়েছে, সিলেট ওসমানীর নাম চেঞ্জ করা হয়েছে, বিভিন্ন হাসপাতালের নাম চেঞ্জ করেছে, কিন্তু আপনি ময়মনসিংহ মেডিকেল বলেন, রংপুর মেডিকেল বলেন, চিটাগাং মেডিকেল বলেন, মিটফোর্ড মেডিকেল বলেন, যত মেডিকেল আছে সব পাকিস্তান তৈরি করে দিয়ে গিয়েছে। বাংলাদেশের আপনি হাইওয়ে লেখেন, সার্চ দেন, ঢাকা চিটাগাং হাইওয়ে, ঢাকা খুলনা হাইওয়ে লেখেন, ঢাকা রংপুর হাইওয়ে লেখেন, সব কয়টা দেখবেন 1961, 63, 62 সব আইয়ুব খানের আমলে, বেশিরভাগই আইয়ুব খানের, যত ডেভেলপমেন্ট সব আইয়ুব খানের আমলে। আচ্ছা, তারপরে ধরেন এই আপনার কি ইয়েটা মসজিদটা, জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম, সংসদ ভবন, কমলাপুর রেল স্টেশন, তারপরে ধরেন এই যে ক্যাডেট, আমাদের মূল ক্যাডেট ফৌজদারহাট বলেন, ঝিনাইদহ বলেন, সব পাকিস্তানের তৈরি। এই বুয়েটটা পাকিস্তানের তৈরি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া সব বিশ্ববিদ্যালয়, এই জাহাঙ্গীরনগর বলেন, সব চিটাগাং বিশ্ববিদ্যালয় সব পাকিস্তান তৈরি করে দিয়ে গিয়েছে। মিল কলকারখানা আদমজি থেকে শুরু করে নিউজ প্রিন্ট, তারপরে চন্দ্রকোনা, যত কাপ্তাই জলবিদ্যুৎ, এই যে এখন একটা মাত্র আমাদের তেল শোধানাগার, এই তেল শোধানাগারটা তোদের বাপ পাকিস্তান করে দিয়ে গিয়েছে। পাকিস্তান যা করে দিয়ে গেছে, টাকশাল, মেশিন টুলস, এই যে ফ্যাক্টরি গাজীপুরে, সব এদের করা, পাকিস্তানের করা। আমরা তো ভালো ছিলাম, যুদ্ধ হয়ে ওই পাকিস্তানের ক্ষতি হয়েছে, আমার ভাইদের, আমাদেরও ক্ষতি হয়েছে, দুই দেশেরই ক্ষতি হয়েছে। এক হয়ে গেলে আবার ভালো হবে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।